18 সংসদ নির্বাচনের অনিয়মের খোঁজে দুদক সংশ্লিষ্টদের তথ্য চেয়ে চিঠি, 13 জেলার নির্বাচন অফিসে অভিযান। অনিয়ম হয়, সরকারি ফি অতিরিক্ত টাকা নেওয়া হয়, এই মর্মে অভিযোগের ভিত্তিতে আমরা আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। সাবেক সিইসি নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর, মব জাস্টিসের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি, বর্তমান কমিশনেও সতর্কতার পরামর্শ। দেশে বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ, বাড়ছে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা, সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। জুলাই গণহত্যা মামলার ডিভিশনাল প্রাপ্ত আসামিদের জন্য কেরানীগঞ্জে বিশেষ কারাগার চালু, থাকছে সর্বাধুনিক নজরদারির ব্যবস্থা। দিনের আলো ইরানের দফায় দফায় হামলার বিপর্যস্ত ইসরায়েল, ফর্দ পারমাণবিক স্থাপনা আইডিএফ এর পাল্টা আক্রমণ। এবং শ্রীলঙ্কার বিপক্ষে 16 সদস্যের ওয়ানডে দল ঘোষণা, ফিরেছেন মোস্তাফিজ তাসকিন, জায়গা পেয়েছেন লিটন, নাইম ও শামীম। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবি ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। 2018 সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুদক। ভোট কারচুপির সঙ্গে জড়িতদের তথ্য পেতে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে 2014 ও 2024 সালের নির্বাচনের প্রভাব সৃষ্টিকারীদের খুঁজছে বলেও জানান দুদক মহাপরিচালক ফজলা দিদার রিপোর্ট। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যেসব জাতীয় নির্বাচন হয়েছে সব কয়টাই ছিল প্রশ্নবিদ্ধ। দুদকে অভিযোগ এসেছে এসব নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছিল শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। গেল জানুয়ারিতে এই অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। গঠন করা হয় 5 সদস্যের কমিটি। সেই অনুসন্ধান দল এবার 2018 সালের নির্বাচনে যে কটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে তা জানতে চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। বিগত যে 3টি নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমাদের একটি অনুসন্ধান চলমান রয়েছে। সেই অনুসন্ধান সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন। নিশিরাতে নির্বাচন খ্যাত 2018 সালের ভোটে সিএসির দায়িত্ব পালনকারী KM নুরুল হুদাকে রোববার রাতে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। দুদকের এই মহাপরিচালক জানান, অনুসন্ধান কর্মকর্তা চাইলে তাকে এই অভিযোগে গ্রেফতার দেখাতে পারেন। আমাদের যে অনুসন্ধান দল রয়েছেন এইটা তাদের এখতিয়ার, তারা যদি মনে করেন কোনো আসামিকে গ্রেফতার করার প্রয়োজন এই পর্যায়ে সেই উদ্যোগ তারা নেবেন। এদিকে ইসলামিক ব্যাংক থেকে 1000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ব্যাংকটির সাবেক এমডি মনিরুল মাওলাকে আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এদিকে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র তৈরি, সংশোধন এবং প্রদানে হয়রানি সহ নানা অভিযোগে 13টি জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মিলেছে অনিয়মের সত্যতা। সহকর্মীদের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। সেবা প্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতে 13টি জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় হতে এই অভিযান পরিচালনা হচ্ছে। সেবা পেতে ভোগান্তি, অনৈতিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে অভিযানে দুদক। সোমবার বেলা 11:30টায় সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে এই অভিযান হয়। এ সময় অনিয়মের প্রাথমিক সত্যতা পায় সংস্থাটি। আমরা ছদ্মবেশে দুজন গ্রাহকের সাথে কথা বলে জানতে পারি যে নিচতলার আউটসোর্সিংয়ের কর্মচারীরা তাদের কাছ থেকে 230 টাকা করে আদায় করে, যার কোনো রসিদ বা কোনো স্লিপ দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা চ্যালেঞ্জ করলে তারা কোনো চালান আমাদেরকে দেখাতে পারে। এদিকে দুপুর 12টার দিকে ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। এই সময় দুদকের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সেবা প্রার্থীরা। উত্তর থেকে আজকে আসছি, 1 ঘন্টা লেট হয়েছে। আচ্ছা, 1 ঘন্টা তো লেট হইতেই পারে, ঢাকা থেকে আসছি যেহেতু। 11টার দিকে গেছি, বলে হবে না, আপনার সকাল 10টায় আসতে বলছিলাম, আসেন নাই, এই জন্য আপনার কাজটা হবে না, আপনি সামনের মাসের 5 তারিখে আসেন। ভোটার আইডেন্টি কার্ডের ফটো আমার তাই নেহানো আছে, ওইগুলো নিয়ে আমি কাগজপত্র নিয়ে ঘুরি। তা আবার পরে তো কয় যে আমরা মেসেজ যাব,
আপনি জানেন হ্যাঁ তারিখ কবে আমু মঙ্গলবার আইন এর সামনের সপ্তাহে আইন এই যে এরকম ঘোরার পরে তো আমি ঘুরতেই আছি। আমি 1 বছর আগে আবেদন করছিলাম, 1 বছর আগে আবেদন করার পরে 2 বার আসছি। আমার বলছে আপনার ফোনে একটা SMS যাবে, কিন্তু SMS আজ পর্যন্ত আসে নাই। যদিও অনিয়মের অভিযোগ অস্বীকার করে নির্বাচন কর্মকর্তার দাবি শতভাগ সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। মানুষ কাজকর্ম করলে ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা আমরা দেখবো যদি হয়ে থাকে কিছু এরকম, তবে আমরা আন্তরিকভাবে আমরা সেবা দিচ্ছি এখানে। আর দুদক বলছে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে অনিয়মের সত্যতা মিলেছে। অভিযানকালে প্রথমে আমরা কিছু সেবা গ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করছি এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আমরা এখানে গ্রাহক সেবা ও হয়রানির প্রাথমিক সত্যতা পেয়েছি এবং এই সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র আমরা এখান থেকে সরবরাহ করতেছি। রেকর্ডপত্রের আলোকে পরবর্তীতে আমরা আমাদের প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করব। দুর্নীতির অনুসন্ধানে নওগাঁ নির্বাচন অফিসও হানা দেয় দুদক। অভিযানের বিস্তারিত গণমাধ্যমকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানায় দুদকের জনসংযোগ বিভাগ। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে 10 দিন রিমান্ডে রাখার আবেদন করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা। আবেদনে বলা হয় সাবেক CEC বিরুদ্ধে ভোট কারচুপি, শপথ ভঙ্গ, ঘুষ গ্রহণ সহ 11টি অভিযোগ আছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় জনতার হাতে আটক হন KM নুরুল হুদা। পরে তাকে লাঞ্ছিত করে পুলিশের হাতে তুলে দেয় তারা। এর আগে প্রহসনের নির্বাচনের অভিযোগ এনে সাবেক CEC নুরুল হুদা এবং সাবেক 2 CEC সহ 24 জনের বিরুদ্ধে মামলা করে BNP। KM নুরুল হুদার উপর লাঞ্ছিতের ঘটনাকে মব জাস্টিস উল্লেখ করে এ ধরনের আচরণকে অনাকাঙ্ক্ষিত বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে এমন ঘটনা উদ্বেগজনক। এতে বাহিনীর কারো দায়িত্বে অবহেলা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এদিকে এই ঘটনার নিন্দা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। জানান, বর্তমান সরকার একটি আদর্শ সময়ে দায়িত্ব পাননি, তারপরও একটি আদর্শ পরিবেশ তৈরির চেষ্টা চলছে। প্রশ্নের জবাবে তিনি জানান, সাবেক CEC নজরুল হুদাকে আটকের সময় যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কথা হচ্ছে যে কেন পারা যাচ্ছে না, এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে। হ্যাঁ, আমরা খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্বভারটা গ্রহণ করি নাই এবং আমরা এর লোক ওর লোক এটা সবসময় শুনি। সে অর্থে আমাদেরকে কিন্তু ইস্যু ভিত্তিক কাজ করে যেতে হচ্ছে, বিষয়টাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হচ্ছে। এদিকে গাজীপুরের কালিয়াকুড়ের মৌচাকে হার্টিকালচার সেন্টারে পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক CEC KM নজরুল হুদাকে আটকের সময় যে মব জাস্টিস হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। বাট ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এ সময় সাবেক আরেক CEC হাবিবুল আওয়ালের গ্রেপ্তারের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাবিবুল আওয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক CEC KM নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় BNP কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। আর নুরুল হুদাকে গ্রেফতারের সময় এবং আদালতে যারা অসৎ আচরণ করেছে তাদের শাস্তি দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে অবৈধ ভোটের কারিগরদের পরিণতি সম্পর্কে বর্তমান কমিশনকে সতর্ক করেন জয়নুল আবেদিন ফারুক। নাইম আফসানের রিপোর্ট।
আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে 2018 সালে রাতের ভোটের অন্যতম ছিলেন সাবেক সিইসি AKM নুরুল হুদা। রোববার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করে গলায় জুতার মালা পরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সাবেক সিইসিকে লাঞ্ছিত এই ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে। সোমবার এ নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফোন আলাপে সাংবাদিকদের বলেন, নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির যে কোনো নেতা কর্মী এই ঘটনা জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাবেক সিইসিকে গ্রেপ্তারের সময় এবং আদালতে যারা অসদাচরণ করেছে তাদের শাস্তির দাবি করেন তিনি। গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে ধরনের ব্যবহার হয়েছে এবং আদালতে তার প্রতি যে আচরণ করা হয়েছে, এটা নিঃসন্দেহে দুঃখজনক এবং আমরা মনে করি যেই এই ঘটনার সাথে জড়িত থাক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। এ সময় জোর করে নির্বাচন করার পরিণতি সম্পর্কে বর্তমান কমিশনকেও সতর্ক করেন তিনি। আবার কোন ষড়যন্ত্র নিহিত থাকে, আবার কোন প্রেতাত্মারা যদি আপনার কানের কাছে গুনগুন করে ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করে, আমরা রুখে দিব, রুখে দাঁড়াবো। বিগত 3 সিইসি সহযোগীদেরও আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী জাতীয় নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনার অজিত সিং এর বৈঠক শেষে একথা জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নায়েবে আমির বলেন, PR পদ্ধতিতে নির্বাচন সহ যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে না সেসব বিষয়ে গণভোট চায় জামায়াত। এ সময় সুষ্ঠু নির্বাচনে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন কানাডার হাইকমিশনার। আমরা একটা ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে। প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে, যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হওয়া, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সুপারভিশন উইল বি বাই UN। এটা আমরা তাদেরকে বলেছি। দেশে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। রোববার মৃত্যু হয়েছে 5 জনের। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গুর প্রকোপও। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের, আর হাসপাতালে ভর্তি 392 জন। এ নিয়ে স্বাস্থ্য বিভাগের নিশ্চয়তার পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। ডেঙ্গুর সঙ্গে যোগ হয়েছে করোনার প্রকোপ। ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 292 জন। গেল বছর জুনের প্রথম 23 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল 532 জন। চলতি বছর সে সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 4000-এ। একই সঙ্গে বাড়ছে করোনার সংক্রমণ। প্রায় 3 বছর পর রোববার মৃত্যুর খাতায় একদিনে যোগ হয়েছেন 5 জন। সংক্রমণ বৃদ্ধির এ ধারা দ্রুতই আরও ছড়িয়ে পড়বে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। যে হারে এটি সংক্রমণ করছে তাতে কিন্তু প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। তার মানে হচ্ছে যে অনিবার্যভাবে আমরা আরেকটি বড় সংক্রমণের ঢেউয়ের মোকাবেলা করতে যাচ্ছি। এখন সেটি তার তীব্রতা কেমন হবে, মানুষ কতটা অসুস্থ হবে, সেটা ভিন্ন রকম একটা ব্যাপার। কিন্তু এটা ঠিক যে সংক্রমণ বাড়ছে এবং এর মধ্য দিয়ে একটি জনপ্রভাবও তৈরি হবে। একই সঙ্গে ডেঙ্গু ও করোনা সংক্রমণের পরও স্বাস্থ্য বিভাগের কোনো তৎপরতা না থাকায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টাইফয়েড, প্যারাটাইফয়েড, শ্বাসতন্ত্রীয় সংক্রমণ, এগুলোর কারণে জ্বর বাড়ছে। সে সময় কিন্তু করোনার সংযোগটা এগুলোর মধ্যে পরিস্থিতিকে আরও জটিল করে ফেলছে। এই সময়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে মানুষজনকে উদ্বুদ্ধ করার জন্য, কেমন জীবনযাপন করার জন্য যে প্রভাব সৃষ্টিকারী একটি প্রচারণা করা দরকার, সেটা কিন্তু এখনও হচ্ছে না। আমরা বলতে পারি একেবারে বাধাহীনভাবে
করোনা, ডেঙ্গু বা চিকনগুনিয়ার বিস্তার ঘটছে। এটি হচ্ছে আমাদের জন্য বিপদের বড় ব্যাপার। এর সঙ্গে যোগ হওয়া সাধারণ ভাইরাস, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধিতে স্বাস্থ্য অধিদপ্তরের স্পষ্ট গাইডলাইন দরকার বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে সংঘটিত বিভিন্ন অপরাধের মামলায় গ্রেফতার ডিভিশনপ্রাপ্ত আসামিদের জন্য চালু হলো বিশেষ কারাগার। ঢাকার কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারটিকে সর্বাধুনিক প্রযুক্তি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নতুন রূপ দেওয়া হয়েছে। এ কারাগারে রাখা হবে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, আমলা তথা ডিভিশনপ্রাপ্ত এবং বেপরোয়া আচরণ করা বন্দীদের। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য দেন কারা মহাপরিদর্শক। 21 জুন কারাগারটিতে কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি। সাবরিনা মজুমদার রিপোর্ট। গেল বছরের 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে পতিত আওয়ামী সরকারের এমপি, আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় 3000। এসব মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সহ প্রায় 300 জন সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি। বিচার না হওয়া পর্যন্ত কারাবিধি অনুযায়ী এসব বন্দী ডিভিশন পাচ্ছেন। কঠোর নজরদারিতে ডিভিশনপ্রাপ্ত এই আসামিদের এক ছাদের নিচে রাখতে বিশেষ কারাগার চালু করেছে সরকার। কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারকে রূপ দেওয়া হয়েছে বিশেষ বন্দিশালায়, যাকে মডেল কারাগার হিসেবে বলছেন কারা কর্তৃপক্ষ। 21 জুন থেকে এর কার্যক্রম চালু হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। 21 জুনে আমরা চালু করেছি। ঝুঁকিপূর্ণ যারা বন্দী আছেন তাদেরকে এখানে রাখার পরিকল্পনা গ্রহণ করেছে। কারাগারে বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে, তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, এরকম টাইপের কিছু বন্দীকে আমরা এখানে রাখার চেষ্টা করব। বাট মোস্টলি এই কারাগারটা হবে মানে একটা বড় অংশ থাকবে হচ্ছে ডিভিশনপ্রাপ্ত বন্দীরা, যাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের আসলে কার্যক্রমগুলোকে মনিটর এবং ফলো আপ করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিকভাবে 250 জন ভিআইপি বন্দীকে রাখা হবে এখানে। এখন পর্যন্ত আনা হয়েছে 50 জনকে। বিশেষ এই কারাগারের নিরাপত্তা নিশ্চিতের জন্য থাকছে অত্যাধুনিক সিসিটিভি, বডি ক্যামেরা সহ এআই নজরদারির মতো ব্যবস্থা বলেও জানান কারা মহাপরিদর্শক। এটা কমপ্লিট করেছে সেনাবাহিনীর সহায়তা আমরা করেছি, যাতে কোনো রকম গোপনীয় অথবা কোনো ভালনারেবল কোনো কিছু না থাকে এখানে বন্দী স্থানান্তর। এরপর আমরা এখানে অ্যাডভান্স এখানে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেমটা থাকবে এখানে এই কারাগারে, যাতে এখানে কোনো মোবাইল ডিভাইস ইভেন কেউ যদি কোনোভাবে নিতেও পারে যাতে কোনো রকমের সুবিধা না পায়। এরপরে এন্ট্রিগুলো প্রপার করার জন্য আমরা এখানে বডি স্ক্যানার আছে, লাগেজ স্ক্যানার আছে। এখানে যারা ডিউটি পালন করবেন তাদের আমরা বডি ক্যাম দিয়ে তাদেরকে ডিউটি করবে, যাতে ওইখানে যাতে তাদের কার্যক্রমগুলো তারা ডিউটিতে কী কাজ করছে, কারারক্ষীরা অথবা আমাদের কর্মকর্তা কর্মচারী যারা ভিতরে দায়িত্ব পালন করে তারা কিন্তু সবাই কিন্তু নিজস্ব ক্যাম্প নিয়ে যাবেন। সিসিটিভিতে কিন্তু আমরা এআই ইনকর্পোরেট করার চেষ্টা করেছি, যেখানে হচ্ছে কোনো রকমের সাসপিশিয়াস মুভমেন্টগুলো অটোমেটিক্যালি ডিটেক্ট করবে এবং তারা আমাদেরকে নোটিফাই করবে। টেলিফোনেও আমাদের এআই ইনকর্পোরেট করা হয়েছে, যেখানে হচ্ছে তারা সাসপিশিয়াস কথাবার্তাগুলো রেকর্ড করবে অথবা আমাদেরকে ওয়ার্নিং জেনারেট করবে কেউ যদি অযাচিত কোনো কথাবার্তা বলে থাকে। এছাড়া বন্দীদের নিরাপত্তা ও এই কারাগারের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এখানকার কর্মকর্তাদের দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণও। তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষিত করার ব্যবস্থা অলরেডি করা হয়েছে। এছাড়াও ওনাদের প্রশিক্ষণ প্রক্রিয়া চলমান থাকবে এবং তাদেরকে একটা বিশেষ ইনসিগনিয়ার মাধ্যমে তাদেরকে আমরা তাদের মনোবল বৃদ্ধি করার জন্য তারা স্পেশাল এক রকমের কাজ করছেন, এরকম টাইপের একটা বিশেষ তারা একটা ইনসিগনিয়া ক্যারি করবেন। বিশেষ এই কারাগারে ভিআইপি বন্দীদের সেবা দেওয়ার জন্য রাখা হবে কিছু সাধারণ বন্দী। পাঠাগার, হাসপাতাল সহ বেশ কিছু সুবিধা থাকছে বিশেষ এই বন্দিশালায়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাতের ভোট, আমি দামি নির্বাচন, এই ছিল 2014 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশের 3টি নির্বাচনের চিত্র। এভাবেই ধ্বংস করা হয় দেশের নির্বাচন ব্যবস্থাকে। আর এর নেতৃত্বে ছিলেন সাবেক 3 সিএসি কাজী রকিবউদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল। বর্তমানে কে এম নুরুল হুদা গ্রেফতার হয়ে রিমান্ডে গেলেও বাকি দুজন ধোঁয়া ছোঁয়ার বাইরে। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। রাতের ভোট, আমি ডামি নির্বাচন, এই ছিল 2014 থেকে 2024 বাংলাদেশের 3টি নির্বাচনের চিত্র। এভাবেই দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়। ভোটাধিকার থেকে বঞ্চিত হন সাধারণ ভোটাররা। নির্বাচন ব্যবস্থাকে এভাবে ধ্বংস করে দেওয়ার নেতৃত্বে ছিলেন সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল।
2014, 2018 এবং 2024 সালের দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনগুলোতে ভোটের মাঠের প্রধান মাস্টারমাইন্ড ছিলেন তারা। শুধু তাই নয়, আওয়ামী লীগের পছন্দের প্রার্থীকে বিজয় করতে ভোটের আগের রাতেই কারচুপির নেতৃত্বে ছিলেন তারা। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বর্জনের মধ্যে 2014 সালের 5 জানুয়ারি দশম সংসদ নির্বাচন অনুষ্ঠান করেন তখনকার নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। সেই নির্বাচনে 300 আসনের মধ্যে 153টিতে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন। সেই সংসদকে বিনা ভোটের সংসদ আখ্যা দিয়েছিল বিএনপি। তবে 2018 সালের 30 ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অনেক যদি কিন্তুর মাধ্যমে অংশ নিল। সেই নির্বাচনে আগের রাতে ভোট হওয়ার অভিযোগ ওঠে। মধ্যরাতেই শেষ হয়ে যায় ভোট কাস্টিং। সকালে কেন্দ্রে গিয়ে ভোটাররা দেখেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। নিশিরাতের এই মূল কারিগর ছিলেন KM নুরুল হুদা। এরপর 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি ও সমমনা দলগুলো। তবে সেই নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে শরিক ও বিরোধী দল জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে দলীয় প্রার্থীর পাশাপাশি নিজেদের দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করান, যা আমি ডামি নির্বাচন হিসেবে পরিচয় পায়। আর এই নির্বাচনের দায়িত্বে ছিলেন কাজী হাবিবুল আউয়াল। এভাবেই একের পর এক ভোটবিহীন নির্বাচন উপহার দেন সাবেক এই 3 প্রধান নির্বাচন কমিশনার। তাদের কারণে সৃষ্টি হয় দেশের রাজনৈতিক সংকট। তবে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে 2018 সালের নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। মঙ্গলবার সকাল 10টার মধ্যে চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবি না মানলে যমুনা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিটিআর কল্যাণ পরিষদের সদস্যরা। সোমবার সকালে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে এই ঘোষণা দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্রতারণ্য। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের পুনর্বিবেচনা, নিরাপরাধ কারাবন্দীদের মুক্তি এবং চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে জাস্টিস ফর বিডিআর এর ব্যানারে সোমবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড়ে আসেন আন্দোলনকারীরা। পরে যমুনার দিকে যেতে চাইলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। আন্দোলনকারীরা জানান, বিডিআর ট্র্যাজেডিকে কেন্দ্র করে বিগত সরকারের আমলে অনেক নিরাপরাধ সদস্যকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। বর্তমান সরকারও তাদের পক্ষে কোনো উদ্যোগ নেয়নি। এছাড়া তদন্ত কমিশনকে নানা শর্তে সীমাবদ্ধ রাখারও অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। আমলে যে সমস্ত মামলা হয়েছিল, রাজনৈতিক মামলা, সমস্ত মামলা বিএনপির বলেন, জামাতের বলেন প্রত্যাহার হয়েছে, কিন্তু আমাদের বিডিআর মামলা এখনো প্রত্যাহার হয় নাই। আমরা নির্দোষ। সরকার পক্ষ থেকে বলতেছে এটা বিদ্রোহ না হত্যাকাণ্ড। আমাদের সমস্ত লোকের বিদ্রোহ আইনে বাড়ি পাঠাইছে। অনুমোদনা বাতিল চাই, আমাদের চাকরি ফেরত চাই। আন্দোলনকারীরা 3 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই মোড়টা এত গুরুত্বপূর্ণ, চারিদিকে বিরাট যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। যে আর যাই করেন, আন্দোলন করেন, সবই করেন, কিন্তু এই রাস্তাঘাট মোড় দখল করা বা অবস্থান নেওয়া, জনদুর্ভোগ তৈরি করে, এসব কিছু করেন না প্লিজ। দুপুর 2:30টার দিকে আলটিমেটাম দিয়ে দিনের কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। মঙ্গলবার সকাল 10টার মধ্যে দাবি না মানলে যমুনা ঘেরাও কর্মসূচি দেন তারা। আগামীকালকে সকাল 10টার মধ্যে যদি আমরা সঠিক কোনো সিদ্ধান্ত না পাই, তাহলে যমুনা ঘেরাও কর্মসূচিতে যাব। আমরা আজকে 2 ঘন্টা ব্লকেটে গিয়েছি, আগামীকালকে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তন্দ্রতারণ্য, দেশ টিভি, ঢাকা। সেন্ট মার্টিন এলাকায় কোনো ধরনের ঝুঁকি নেই। কোস্টগার্ড সহ সব ধরনের বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধে কাজ করছে বাহিনীটি। সোমবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। বলেন, সমুদ্র সীমানায় এখনও কোনো সমস্যা হয়নি। নিরাপত্তা নিশ্চিতে 24 ঘন্টা কোস্ট গার্ড কাজ করছে। এ সময় সামুদ্রিক অভিযানের জন্য অস্ট্রেলিয়ার কোস্ট গার্ড বাংলাদেশকে আধুনিক সরঞ্জাম উপহার দেন বলে জানান মহাপরিচালক। ভবিষ্যতে আরও সহায়তা পাওয়ার কথা জানান তিনি। আর বাংলাদেশের সঙ্গে কাজ করতে পেরে সন্তুষ্টি জানায় অস্ট্রেলিয়ান প্রতিনিধি দল।
সেন্ট মার্টিনে কোনো সমস্যা নাই, এটা আমাদের আইল্যান্ড, এখানে আমাদের লোকজন বসবাস করছে। ওখানে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশের বর্ডার গার্ড ফোর্স এবং পুলিশ সকল ধরনের আইন প্রয়োগকারী সংস্থা ওখানে উপস্থিত আছে এবং তারা মানে ওখানে কোনো ধরনের কোনো নিরাপত্তামূলক কোনো থ্রেট নাই, কোনো কিছুই নাই। স্বাভাবিক যেরকম আমরা এখানে ঢাকায় বসবাস করছি, ওরাও ওখানে নর্মালভাবে বসবাস করছে।